শিক্ষাঙ্গনে রাজনীতি বন্ধের পক্ষে নন শিক্ষার্থীরা। চলমান কাঠামোর সংস্কার চান তারা, যেখানে রাজনৈতিক দলের এজেন্ডা না, গুরুত্ব পাবে শিক্ষার্থীদের চাহিদা। সকালে শিক্ষাঙ্গনে গণতন্ত্রের চর্চা নিয়ে আয়োজিত বৈঠকে এমন পরামর্শ উঠে আসে। ডাকসু নির্বাচনে সুনির্দিষ্ট তারিখ রাখার আহ্বান জানান শিক্ষার্থীরা। অন্যদিকে সাবেক ছাত্রনেতা ও রাজনীতিবিদদের পরামর্শ, সহনশীল হতে হবে শিক্ষক শিক্ষার্থী সবাইকে। সবার আগে দরকার জাতীয় রাজনীতি ঠিক করা। ইন্টারন্যাশনাল ও যমুনা টিভির যৌথ শিক্ষাঙ্গনে গণতন্ত্রের চর্চা নিয়ে গোলটেবিল বৈঠক। যৌথভাবে এর আয়োজক ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল ও যমুনা টেলিভিশন, সহযোগিতায় USAID। শুক্রবার সকালের এই আয়োজনে অংশ নেন শিক্ষার্থী, সাবেক ও বর্তমান ছাত্রনেতা, শিক্ষক ও সাংবাদিকরা। অনেক বিষয় আমরা শুরুতেই ক্যাম্পাসে ছাত্র রাজনীতি নিয়ে শিক্ষার্থীদের মতামত জানতে চান বৈঠকের সঞ্চালক, যমুনা টেলিভিশনের অ্যাসাইনমেন্ট এডিটর রোকসানা আঞ্জুমান নিকোল। ছাত্রনেতারা বলেন, রাজনৈতিক পট পরিবর্তন হলেও অনেক প্রতিষ্ঠানে ছাত্র রাজনীতির চর্চা আগের মতোই আছে। যখন শিক্ষার্থীরা তাদের প্রতিনিধি চুজ করার জন্য তারা ভোট দিতে পারবে, তারা শিক্ষার্থীদের তাদের প্রতিনিধি চুজ করবে যে কারা তাদের হয়ে কথা বলবে, তাদের কাছে তারা যেতে পারবে, সেটা প্রথমত গণতন্ত্রের জন্য এটা খুবই জরুরি। ছাত্র রাজনীতি নিষিদ্ধ করা বা ছাত্র রাজনীতি রাখা, যে কোনো কিছুর মধ্যেই যদি আমি দেখতে চাই যে কোন জিনিসটা সাস্টেইন করবে, সেক্ষেত্রে সবথেকে বেটার হচ্ছে এখানকার যে স্টুডেন্ট অর্গানাইজেশনগুলো ফাংশন করছে তাদের কাছ থেকে একটা কমিটমেন্ট থাকা। ছাত্র রাজনীতি মানে জোরপূর্বক কাউকে প্রোগ্রামে নিয়ে যাওয়া, ছাত্র রাজনীতি মানে শো ডাউনের পলিটিক্স, ছাত্র রাজনীতি মানে ফাও খাওয়া, ছাত্র রাজনীতি মানে চাঁদাবাজি, টেন্ডারবাজি করা। কিন্তু 24-এর অভ্যুত্থান পরবর্তী আমরা বলছি আমরা ছাত্র রাজনীতির যৌক্তিক সংস্কার চাই। ঠিক আছে, আমাদের সরকার পতিত হয়েছে, আমাদের ছাত্রলীগ হল থেকে বিতাড়িত হয়েছে, কিন্তু সিস্টেমটা তো আগের সিস্টেমই আছে। আপনার যে ইউনিভার্সিটির যে সিস্টেম, ফ্যাকাল্টিগুলো যেভাবে চলে, ডিপার্টমেন্টগুলোর মধ্যে কোনো সমন্বয় নেই। যারা হচ্ছে স্পেসিফিক কোনো একটা দলের সাথে যুক্ত ছিল তারাই আসলে সব প্রায়োরিটি পাচ্ছে, কিংবা তারাই সব কিছু দখল করে নিচ্ছে। সো সাধারণ শিক্ষার্থীদের মনে একটা ভয়ের জায়গা সৃষ্টি হয়েছে যে আলটিমেটলি আমি যে বাক স্বাধীনতাটা এখন পেলাম এটা আসলে সাস্টেইন করবে কিনা। আলোচনায় শিক্ষকরা বলেন, রাজনৈতিক দলের উপর শিক্ষার্থীদের আস্থা নেই। অন্যদিকে ছাত্রছাত্রীদের ক্ষমতার মোহ পরিত্যাগের পরামর্শ সাংবাদিকদের। মূল দলগুলোতে যে ইন্টারনাল ডেমোক্রেসির একটা সমস্যা আছে, সেদিকেও হয়তো তাকানোটা দরকার। কেন এই ছাত্র সংগঠনগুলো মূল দলের বি টিম হিসেবে উপস্থিত হয়? ক্ষমতার টান বা পাওয়ারের যে প্রভাব, এটা চুম্বকের টানের চেয়ে বেশি, এবং এটা তরুণদেরকে স্বাভাবিকভাবে অনেক বেশি মাত্রায় আকৃষ্ট করে। তারা যখন দেখে যে আমি এটা করলে নেতা আমাকে গুরুত্ব দিচ্ছে, তখন সে সেই পথেই যায়। বৈঠকে আসা সাবেক ছাত্রনেতা, রাজনীতিবিদরা বলেন, এখন ছাত্র রাজনীতি পরিবর্তনের সুযোগ। সবাই সহনশীল না হলে সেই লক্ষ্য অর্জন কঠিন। জাতীয়তাবাদী ছাত্র দল, ইসলামী ছাত্র শিবির, গণতন্ত্র মঞ্চের যে ছাত্র সংগঠনগুলি আছে, তারা, অন্যান্য সকল ছাত্র সংগঠন, তাদের সকলের একটা বন্দোবস্তের একটা প্রস্তাব থাকা দরকার যে ছাত্র রাজনীতি থাকবে, তার মাত্রা হচ্ছে এই। জাতীয় রাজনীতি ঠিক না হলে শেষ পর্যন্ত ছাত্র রাজনীতিতে ইতিবাচক প্রভাব পড়বেই না। কিন্তু ছাত্ররা ইন্ডিপেন্ডেন্ট উদ্যোগ নিতে পারবে না, কিংবা তারা কোনো নতুন ইতিহাস তৈরি করতে পারবে না তা আমি বলছি না। তারা কিছু কিছু বিষয়ে ঐক্যমত আসতে পারে, যে হলের খাবার কেমন হবে, হলের সিট ডিস্ট্রিবিউশন কেমন হবে, টিচার সিলেকশন। আমি মনে করি ছাত্রদের এখানে নাক গলানোর কোনো বিষয় না, কখনোই না, বরং সেটা দুর্নীতিকে প্রমোট করবে। বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ও শিক্ষক নিয়োগ প্রক্রিয়া স্বচ্ছ করে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান শিক্ষার্থীদের। তৌহিদ হোসেন, যমুনা নিউজ, ঢাকা। আগামী বছরের পাঠ্য বইয়ে স্থান পেয়েছে শহীদ আবু সাঈদ এবং মীর মুগ্ধের আত্মত্যাগ। থাকছে ছাত্র জনতার আন্দোলন কেন্দ্রিক গ্রাফিতি। এছাড়া কাউকে ছোট বড় না করে নির্মোহভাবে তুলে ধরা হচ্ছে দেশের ইতিহাসের নায়কদের। সহকর্মী ভাস্কর ভাদুরীকে এসব তথ্য জানিয়েছেন জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড বা NCTB চেয়ারম্যান AKM রিয়াজুল হাসান। তিনি জানান, পাঠ্য বই থেকে বাদ দেওয়া হচ্ছে সাবেক প্রধানমন্ত্রীর ছবি এবং উদ্ধৃতি। ছাপাখানাগুলোতে নতুন বইয়ের আকর্ষণীয় গন্ধ। রাজনৈতিক পট পরিবর্তনের সাথে তাল মিলিয়ে পরিবর্তিত হচ্ছে নতুন বছরের পাঠ্যক্রম। নতুন শিক্ষাক্রমের আলোকেই দেয়া হবে প্রথম থেকে তৃতীয় শ্রেণীর বই। চতুর্থ থেকে দশম শ্রেণীর পাঠ্য বইয়ে থাকছে পরিমার্জন। নতুন শিক্ষাক্রমের পরিবর্তে মোটা দাগে বেছে নেওয়া হয়েছে আওয়ামী লীগ সরকারের আমলে বাতিল করা 2012 সালের পাঠ্যক্রম।
শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিতে ব্যস্ত সময় কাটছে ছাপাখানাগুলোয়। এনসিটিবি চেয়ারম্যান বলছেন, বিভিন্ন শ্রেণীর পাঠ্যপুস্তকে প্রাধান্য পাচ্ছে দেশের সঠিক ইতিহাস। বাংলাদেশের গৌরবোজ্জ্বল ইতিহাসে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কৃতিত্ব, ৭ মার্চের ভাষণ, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা, মাওলানা ভাসানীর সংগ্রামী জীবনের পাশাপাশি থাকছে জাতীয় ৪ নেতার ভূমিকা। কোনো ক্ষেত্রেই থাকবে না অতিস্তুতি। সেই সময় তো জিয়াউর রহমান কোনো রাজনৈতিক দল করেননি, তিনি দেশপ্রেমিক সৈনিক হিসেবে তিনি সেই সময়ের মধ্যে তার দায়িত্বটুকু পালন করেছেন। এটা গ্লোরিয়াস। সব মিলিয়ে তার যে ভূমিকা সেটা তো মুছে ফেলার সুযোগ নেই। বা আমাদের ৪ নেতা মারা গেছেন এই ৩রা নভেম্বর জেলখানায়, তাদেরও ভূমিকা রয়েছে নিঃসন্দেহে। তাজউদ্দিন আহমেদ তাদের অন্যতম। অন্যদিকে আমাদের মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী, তিনি তো আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি, তার নাম কেন বাদ যাবে? বিশেষভাবে স্থান পাচ্ছে ২০২৪ সালের গণ অভ্যুত্থান। নতুন বছরের পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত হবে শহীদ আবু সাঈদ ও মীর মুগ্ধের কৃতিত্ব গাথা। আমাদের গণ অভ্যুত্থান হয়েছে ৬৯-এ, আমাদের গণ অভ্যুত্থান হয়েছে ৯০-এ এরশাদ স্বৈর শাসকের বিরুদ্ধে, আমাদের গণ অভ্যুত্থান এবার ২৪-এ। তো যদি এই ৩ সময়ের ঘটনা ইত্যাদি অনেক গভীরভাবে বিশ্লেষণ করতে পারবে। গত ১৫ বছর পাঠ্য বইয়ে ছিল সাবেক প্রধানমন্ত্রীর বিভিন্ন ছবি এবং বক্তব্যের উদ্ধৃতি। দৃষ্টিকটু এসব লেখা ও ছবি বাদ দেওয়ার কথা জানান ডক্টর রিয়াজুল। কভারের শুরুর ইনারে এবং পেছনের পৃষ্ঠার ইনারে পর্যন্ত এই দলীয় প্রচার প্রপাগান্ডার ছবি এবং তার বর্ণনা এগুলো অন্তর্ভুক্ত করা হয়েছে। তো শিক্ষার্থীরা তো ওই বইটা একটা বিষয়ের বই হিসেবে দেখতে চায় এবং তাদের স্বপ্নের কথা শুনতে চায়, কোনো দলের কথা তো শুনতে চায় না। এটা তো তার কথা না। পাঠ্যপুস্তক তো কোনো দলীয় বিষয়ের হতে পারে না। ছাত্র জনতার আন্দোলনের সময় দেশ জুড়ে আঁকা হয় অসংখ্য গ্রাফিতি। সেগুলোর মধ্যে থেকে ব্যাপক হারে সারা জাগানো গ্রাফিতিগুলোও অন্তর্ভুক্ত থাকবে নতুন বইয়ে। গ্রাফিতি দেওয়ালে শিক্ষার্থীরা যা এঁকেছে, যেগুলোর সার্বজনীন, আমরা সেগুলোই দেওয়ার চেষ্টা করেছি। জানুয়ারিতে যারা ১০ম শ্রেণীতে পড়বে তাদের পাঠ্য বই হবে ২০১২ সালের শিক্ষাক্রমের আলোকে। ভাস্কর ভাদুরী, যমুনা নিউজ, ঢাকা। অন্তর্বর্তী সরকারের ১০০ দিনেও পুরোদমে কাজ শুরু করতে পারেনি পুলিশ। ছিনতাই, চাঁদাবাজি, খুন বেড়েছে। গেল ৩ মাসে রাজধানীতেই প্রতিদিন গড়ে একটি খুন আর ছিনতাই হয়েছে। বেসরকারি সংস্থা আইন ও সালিশ কেন্দ্রের হিসাবে গণপিটুনিতে নিহত হয়েছেন কমপক্ষে ৬৮ জন। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানিয়ে অপরাধ বিশ্লেষকরা বলছেন, চলমান পুলিশ কাঠামোয় পরিস্থিতির উন্নয়ন কঠিন, কিন্তু পুলিশ কর্মকর্তাদের দাবি উল্টো। রিয়াজ রেহানের রিপোর্টে বিস্তারিত। গা ছমছমে এমন দৃশ্য এখন রাজধানীবাসীর নিত্যসঙ্গী। নগর, মহানগরে, এমনকি প্রত্যন্ত অঞ্চলেও একই চিত্র। কখনো কখনো সিনেমার দৃশ্যকেও হার মানায় ছিনতাই, খুনের কিছু ঘটনা। আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতিতে নানা উদ্যোগ ছিল বর্তমান সরকারের গেল ১০০ দিনে। বিশেষ করে যৌথ বাহিনীর অভিযান কিছুটা হলেও স্বস্তি দিয়েছে আতঙ্কের নগরীতে। তবে এখনো পুরোপুরি আতঙ্ক কাটেনি নাগরিকদের। পুলিশের প্রতি মানুষের যে একটা ভয় ছিল, এটা উঠে গিয়েছে। আমরা যেমন সেনাবাহিনীর ইউনিফর্ম দেখলে আমরা অনেকটা বিচলিত হই বা ভয় পেয়ে আমরা অপরাধ থেকে দূরে থাকার চেষ্টা করি, কিন্তু পুলিশের প্রতি মানুষের ওই আস্থাটা হারিয়ে গেছে। তারা যেহেতু আস্তে আস্তে ব্যাক করতেছেন, তো ইনশাল্লাহ আস্তে আস্তে আগের থেকে ডেভেলপ হচ্ছে আর কি। সরকারি হিসেবে গেল সেপ্টেম্বর ও অক্টোবরে সারা দেশে খুনের মামলা হয়েছে ৫২২টি। এ সময়ে ধর্ষণ আর নারী নির্যাতনের ঘটনায় মামলা হয়েছে ৭৭৪ ও ১,৮০০। আর আইন ও সালিশ কেন্দ্রের আগস্ট থেকে অক্টোবরের হিসাব বলছে এ সময়ে ৭৩টি ধর্ষণের ঘটনা আর রাজনৈতিক সংঘর্ষে মারা গেছে অন্তত ৩৫ জন। তবে আইনশৃঙ্খলা পরিস্থিতি এখন স্বাভাবিক আছে বলে দাবি কর্মকর্তাদের। আমাদের মাঠ পর্যায়ে যে সমস্ত কর্মকর্তারা রয়েছে তারা কিন্তু প্রতিনিয়তই আমাদের যে ফিল্ড ইউনিট যেগুলো রয়েছে, তাদের জুরিসডিকশনে যে সমস্ত ইউনিটগুলো রয়েছে সেগুলো ভিজিট করছেন। আমাদের পুলিশ সদস্য, পুলিশ কর্মকর্তা যারা রয়েছেন তাদেরকে বিভিন্ন ধরনের ইনস্ট্রাকশন দিচ্ছেন। কোন ধরনের অপরাধ
কোন কোন এলাকায় বেশি হচ্ছে সেই এলাকা ভিত্তিক অপরাধগুলোকে আইডেন্টিফাই করা এবং এরপরে সেই এলাকাতে এটা কোথায় বেশি হয় সেই স্পটগুলিকে আইডেন্টিফাই করা এবং কখন কোন সময় হয় সেটাকে আইডেন্টিফাই করা এবং এর সাথে কারা জড়িত। পরিসংখ্যানে যাই হোক আর কর্মকর্তারাই যাই বলুক না কেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির বাস্তব অবস্থা বেশ নাজুক বলে মনে করেন অপরাধী বিশ্লেষকরা। এর কিছু বাস্তবতাও আছে বলে মনে করেন তারা। তখনকার পুলিশ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মানবাধিকার লঙ্ঘন করেছে, তারপরে গুম, মানবাধিকার লঙ্ঘন সহ নানা রকম ঘটনার সাথে জড়িত ছিলেন। সেটার প্রেক্ষিতে জনগণের সাথে পুলিশের একটা দূরত্ব তৈরি হয়েছে এবং আস্থার সংকট তৈরি হয়েছে। পুলিশকে যদি পাহারা দিয়ে রাখতে হয় আর্মির, তাহলে সেই আইনশৃঙ্খলা পরিস্থিতি কাজ করবে কিভাবে? এখানকার অপরাধ ব্যবস্থা, ঢাকায় কারা অপরাধ করছেন তাদের পরিচয় কি, কিংবা সোর্সগুলোকে অ্যাক্টিভ করা এবং কি উপায়ে এটাকে নিয়ন্ত্রণ করতে পারেন, প্রতিরোধ করতে পারেন, আইনগত ব্যাপারগুলোকে কিভাবে জোরালো করা যায়, এই যে সময়টুকু লেগে যাচ্ছে আইনশৃঙ্খলা পরিস্থিতি একেবারে পূর্ণ মাত্রায় স্বাভাবিক করার প্রশ্নে, এই সময়টুকুকেই অপরাধীরা অপরাধ করার সুযোগ হিসাবে মনে করছে। পুলিশ সদস্যদের ভেঙে পড়া মনোবল ফেরাতে বাহিনী থেকেই কার্যকর উদ্যোগ নিতে হবে বলে মনে করেন বিজ্ঞজনরা। রিয়াজ রায়হান, যমুনা নিউজ, ঢাকা। রিমান্ড শেষে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আতিকুল ইসলাম, সাবেক পুলিশ কর্মকর্তা আলেপ উদ্দিন ও সাবেক র্যাব কর্মকর্তা মহিউদ্দিন ফারুকীকে কারাগারে পাঠিয়েছে আদালত। শুক্রবার দুপুরে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বেগম আফনান সুমি ও মেহেদী হাসানের আদালত এই আদেশ দেন। তবে এদিন আসামিদের আদালতে হাজির করা হয়নি। আইনজীবীরা জানান, উত্তরা পূর্ব থানার বকুল মিয়া হত্যা মামলায় 5 দিনের রিমান্ডে ছিলেন ঢাকা উত্তরের সাবেক মেয়র আতিকুল ইসলাম। অন্যদিকে যাত্রাবাড়ী থানার একই মামলায় 2 দিনের রিমান্ডে ছিল সাবেক অতিরিক্ত পুলিশ সুপার আলেপ উদ্দিন ও র্যাব 2-এর সাবেক কোম্পানি কমান্ডার মহিউদ্দিন ফারুকী। পরে পুলিশের আবেদনের প্রেক্ষিতে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। নতুন নির্বাচন কমিশনারদের কথা কম বলে বেশি কাজ করার আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মোয়াজ্জেম হোসেন আলাল। বলেন, আস্থা রাখতে চান নতুন কমিশনের উপর। জাতীয়তাবাদী প্রচার দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন তিনি। সাথে ছিলেন সংগঠনের নেতাকর্মীরা। পরে মোয়াজ্জেম হোসেন আলাল আরও বলেন, নির্বাচন কমিশনার নিয়োগের মাধ্যমে অন্তর্বর্তী সরকারের নির্বাচনী যাত্রা শুরু হয়েছে। দেশবাসী নাসির কমিশনের কাছে একটি সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচনের প্রত্যাশা করে। এ সময় রাষ্ট্র মেরামতে বিএনপির 31 দফা রূপরেখাকে সংস্কারের মূল ভিত্তি হিসেবেও আখ্যা দেন তিনি। নতুন নির্বাচন কমিশনের উপরে আস্থা রাখতে চাচ্ছি, তবে আমাদের অনুরোধ থাকবে যে কথা কম বলে বেশি কাজ দিয়ে সেটা প্রমাণ করার চেষ্টা করা উচিত। শুরু থেকেই একটু কম কথা, একটু বেশি কাজ, তাহলে আমরা আশান্বিত হব যে না, যেটুকু বলেছেন এটুকু বাস্তবে আসলে দেখা যাবে। বিদেশে বসে শেখ হাসিনা গুজব ছড়িয়ে দুর্বৃত্তদের উস্কানি দিচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। নয়াপল্টনে জাতীয়তাবাদী রিকশা ভ্যান অটো চালক দলের বিক্ষোভ সমাবেশে তিনি একথা বলেন। অভিযোগ করেন, 90% পোশাক কারখানা আওয়ামী লীগ নেতাদের মালিকানায় থাকায় সেখানে নৈরাজ্য চলছে। রিজভী বলেন, যারা শুধু বিএনপি সমর্থক থাকায় এতদিন প্রশাসনে নানাভাবে বঞ্চিত ছিল, তারা এখনও বঞ্চিত, অথচ সব পদ দখল করে রেখেছে আওয়ামী দোসররা। তিনি বলেন, যারা 15 বছরে আহত নিহত হয়েছেন তাদের মাসিক ভাতা, ভরণ পোষণের দায়িত্ব নিতে হবে সরকারকে। এই যে নিম্ন আয়ের মানুষ, এই যে কৃষক, অটোরিকশা চালক, এই যে সিএনজিওয়ালা, তারা তো এখনো আগে যেমন খেত এখনো তাই খাচ্ছে। সুখের মুখ এরা যদি না দেখে, এই গণতান্ত্রিক চেতনা, এই যে আত্মদান, এই যে রক্তপাত, এই যে অকাতরে জীবন দিয়ে দেওয়া, এইটা সম্পূর্ণ ব্যর্থ হবে। আর কয়েকটা আপনার সুখে থাকা উপদেষ্টা এসে বড় বড় কথা বলবে আর তারা নিজের মতো করে যা ইচ্ছা তাই করবে, এইটা চলতে দেওয়া যেতে পারে না। গোপালগঞ্জে 31 দফা দাবি সম্বলিত লিফলেট বিতরণ করেছে বিএনপি। সকালে জেলা শহরের লঞ্চঘাট, চৌরঙ্গি, কাপড়পট্টি বাজার এলাকা সহ বিভিন্ন স্থানে লিফলেট বিতরণ করা হয়। দ্রুত নির্বাচন দিয়ে গণতান্ত্রিক সরকারের হাতে দেশ পরিচালনার দায়িত্ব হস্তান্তরের দাবি জানান নেতৃবৃন্দ। বিএনপি ক্ষমতায় আসলে সাধারণ মানুষের অধিকার নিশ্চিত করা হবে বলেও দাবি করেন নেতারা। এ সময় সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।
দীর্ঘ 14 বছর পর কাল চুয়াডাঙ্গায় অনুষ্ঠিত হতে যাচ্ছে জেলা বিএনপি সম্মেলন। এবারই প্রথম ব্যালটের মাধ্যমে নেতা নির্বাচন করবেন নির্ধারিত কাউন্সিলররা। তাই প্রার্থী, ভোটার ও সাধারণ কর্মীদের মাঝে বইছে উৎসবের আমেজ। সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সেই সাথে সশরীরে উপস্থিত থাকবেন শীর্ষ পর্যায়ের কেন্দ্রীয় নেতৃবৃন্দ। ব্যানার ফেস্টুনে ছেয়ে গেছে অলিগলি, গোটা চুয়াডাঙ্গা জুড়ে সাজ সাজ রব। জেলা বিএনপির সম্মেলনকে ঘিরে এই আয়োজন। জেলা বিএনপির সবশেষ সম্মেলন হয়েছিল 2010 সালে। 14 বছর পর আবার সম্মেলন হওয়ায় ঘটা করে আয়োজন করছে দলটি। আমাদের রাজনৈতিক জীবদ্দশায় আমরা এই রকম জাঁকজমকপূর্ণ সম্মেলন আমরা ইতিপূর্বে দেখি নাই। এই সম্মেলনের মাধ্যমে একজন নেতা নির্বাচিত হবে, এ তো খুবই আনন্দের বিষয়। সভাপতি পদে একক প্রার্থী হওয়ায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন বর্তমান আহ্বায়ক মাহমুদ হাসান খান বাবু। তবে ভোটের লড়াই চলবে সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পদের জন্য। সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচনে লড়াই করছি। আমি আশাবাদী এই নির্বাচনে আমি বিজয়ী হব। আমি সবার কাছ থেকে অন্তত এই প্রত্যাশাটুকু করতে পারি যে তারা আমাকে এই সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত করবে। মানুষ আমাকে মন প্রাণ থেকে ভালোবাসে, এই জন্য আমি আশাবাদী যে আমি চুয়াডাঙ্গার লোক আমাকে ওইভাবে গ্রহণ করবে। সাধারণ সম্পাদক হওয়ার জন্য যদি আমার নির্বাচনের মাধ্যমে যদি পরাজিত হই, তাহলে সেটা আমি হাসি মুখে মেনে নেব। সম্মেলনের প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত থাকবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। থাকবেন কেন্দ্রীয় নেতারা। সম্মেলন শান্তিপূর্ণ করতে নেওয়া হয়েছে সব ধরনের ব্যবস্থা। প্রায় 12,000-এর মতো ডেলিগেট, 808 জন কাউন্সিলর এবং জেলা বিএনপির যে কমিটি, আমাদের যে ইউনিট কমিটি, সবার সহযোগিতা নিয়ে আমরা কাজ করছি। প্রথমবারের মতো স্বচ্ছ ব্যালটের মাধ্যমে 808 জন কাউন্সিলর এবার নেতা নির্বাচন করবেন। রাহিম সারোয়ার, যমুনা নিউজ। নতুন নিয়োগ পাওয়া প্রধান নির্বাচন কমিশনার এএম নাসির উদ্দিন সহ বাকি 4 নির্বাচন কমিশনার শপথ নেবেন রবিবার। দুপুরে সুপ্রিম কোর্টের জনসংযোগ বিভাগ থেকে এই তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, রোববার দুপুর 1:30টায় নতুন প্রধান নির্বাচন কমিশনার ও 4 কমিশনারকে শপথ বাক্য পাঠ করাবেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। সিসি ছাড়াও নতুন কমিশনে আছেন সাবেক অতিরিক্ত সচিব আনোয়ারুল ইসলাম সরকার, সাবেক জেলা ও দায়রা জজ আব্দুর রহমান এল মাসুদ, সাবেক যুগ্ম সচিব বেগম তহমিদ আহমদ এবং অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। গণ অভ্যুত্থানের পর গত 5 সেপ্টেম্বর পদত্যাগ করে হাবিবুল আওয়াল কমিশন। 2.5 মাসের মাথায় 5 সদস্যের নতুন নির্বাচন কমিশন গঠন করেছে অন্তর্বর্তী সরকার। আজও রাজধানীতে বিক্ষোভ করেছে ব্যাটারি চালিত রিকশা শ্রমিকরা। জুরাইনে 3 ঘন্টার রেল লাইন অবরোধ করে রাখে তারা। দফায় দফায় পুলিশের সাথে চলে ধাওয়া পাল্টা ধাওয়া। বেলা 1:45টার দিকে 2 শতাধিক ব্যাটারি রিকশা চালক জুরাইন রেল ক্রসিং অবরোধ করে বিক্ষোভ করে। এতে আশপাশের সড়কগুলোতে যানজটের সৃষ্টি হয়, বন্ধ হয় রেল চলাচল। বেলা 1টার দিকে পুলিশ বিক্ষোভকারীদের সরে যাওয়ার অনুরোধ করলেও তাতে সায় দেয়নি তারা। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ার শেল ও লাঠিপেটা করে তাদের ছত্রভঙ্গ করে দেয়। স্বাভাবিক হয় রেল চলাচল। তারা আমাদের পুলিশ এর উপর চড়া হয় এবং ইট পাটকেল নিক্ষেপ করতে থাকে। পরবর্তীতে আমি সংবাদ পেয়ে এসে আমাদের কিছু ফোর্স নিয়ে এসে আমরা এখানে তাদেরকে স্বল্প বল প্রয়োগের মাধ্যমে তাদেরকে ছত্রভঙ্গ করতে সক্ষম হয়েছে। আওয়ামী লীগের সুবিধাভোগী নেতাকর্মীরা বিএনপিতে যোগ দেওয়ার চেষ্টা করছে, এই বিষয়ে নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানান কেন্দ্রীয় যুবদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন। বিকেলে শেরপুর পৌর অডিটোরিয়ামে ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের যৌথ কর্মী সভায় তিনি আরও বলেন, ফ্যাসিবাদের দোসররা এখনও ষড়যন্ত্রে লিপ্ত। দল ও বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনে অনুপ্রবেশের চেষ্টা করছে তারা। তাদের প্ররোচনায় কোনো ধরনের অপকর্মে না জড়াতে কর্মী সমর্থকদের প্রতি আহ্বান জানান নুরুল ইসলাম। কর্মী সভায় কেন্দ্রীয় জেলা পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। কিছু অনুপ্রবেশকারীও আমাদের মিছিলে যোগ দেওয়ার চেষ্টা করছে, যারা গত 16 বছরের আওয়ামী ফ্যাসিবাদে উচ্ছিষ্ট ভোগী ছিল এবং যাদের প্ররোচনায় আমাদের দলের কেউ কেউ অন্যায় কাজে নিজেদেরকে সম্পৃক্ত করে ফেলছে। আমরা ইতিমধ্যে সতর্কবার্তা দিয়েছি। দেশ থেকে ফ্যাসিবাদীদের বিদায় হলেও ফ্যাসিবাদের অনুষঙ্গগুলো রয়ে গেছে।
এই মন্তব্য করেছেন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে ছিল আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতা, যার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন আদিলুর রহমান খান। উপদেষ্টা বলেন, ফ্যাসিবাদ শেষ হলেও সংগ্রাম শেষ হয়নি, তাদের মূল উৎপাটনে সবাইকে আরও সজাগ থাকতে হবে। বলেন, সংস্কারের জন্য 11টি কমিশন করা হয়েছে। এসব কমিশনের সঙ্গে তরুণ শিক্ষার্থীদের কিভাবে সম্পৃক্ত করা যায় তা চিন্তা করতে হবে। অ্যাকশন এইড এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির উদ্যোগে অনুষ্ঠিত প্রতিযোগিতার এবারের প্রতিপাদ্য টুয়ার্ডস বাংলাদেশ 2.0। গুম হয়ে যাওয়া, বন্দী হয়ে যাওয়া এবং আমাদের সাথীদের নির্যাতনে থাকা, এই প্রসঙ্গগুলো দেখতে হয়েছে। আপনারা সেইটার অবসান ঘটিয়েছেন এই জুলাই গণঅভ্যুত্থান বা বিপ্লবের মাধ্যমে। বাংলাদেশে ফ্যাসিবাদের পতন হলেও কিন্তু সংগ্রাম শেষ হয়ে যায় না, তার এলিমেন্টসগুলো বজায় থাকে, যেটাকে উচ্ছেদ করতে হয়। বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহ বৃদ্ধির জন্য বিগত সরকারের আইন পুরোপুরি বাতিল করেছে উপদেষ্টা পরিষদ। এমনটাই জানিয়েছেন জ্বালানি উপদেষ্টা মোহাম্মদ ফজলুল কবির খান। সকালে নীলফামারী পল্লী বিদ্যুৎ সমিতির সম্মেলন কক্ষে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। জানান, যে সকল প্রকল্প বাস্তবায়ন হয়েছে আদালতের নির্দেশে তা সচল রাখা হচ্ছে, তবে দুর্নীতি ও অনিয়ম হলে সরকার চাইলে তা পুনঃ পরীক্ষা করতে পারবে। গ্রাহক হয়রানি ও দুর্নীতি কমানোর উপর জোর দিয়ে কর্মকর্তাদের সজাগ থাকার নির্দেশ দেন উপদেষ্টা। বিদ্যুৎ ও জ্বালানি সংগ্রহের একটা আইন ছিল, এই আইনকে দিয়েই এই সব জিনিসকে জায়েজ করা হয়েছে। আমাদের উপদেষ্টা পরিষদের সভায় এই আইনটাকে পুরোপুরি বাতিল করে দেওয়া হয়েছে। সরকার যদি মনে করে, প্রয়োজন মনে করে, তাহলে এগুলো আবার পুনঃপরীক্ষা করতে পারবে। রাজধানীতে সরবরাহ বাড়ায় দাম কমতে শুরু করেছে বিভিন্ন ধরনের সবজির। প্রতি পিস ফুলকপি ও বাঁধাকপির দাম কমেছে 20 থেকে 30 টাকা। নতুন আলুর কেজি 150 টাকা। শিম এবং লাউ বিক্রি হচ্ছে চড়া দামে। তবে ডিমের বাজার স্থিতিশীল। দোকানিরা বলছেন, খামার থেকে যোগানের পরিমাণ বেশ ভালো। প্রতি ডজন বিক্রি হচ্ছে 145 টাকায়। ছুটির দিনের বাজার, থরে থরে সাজানো সিম, ফুলকপি, বাঁধাকপি সহ নানা মৌসুমি সবজি। ক্রেতার আনাগোনা বেশ ভালো, কিন্তু প্রত্যাশা অনুযায়ী এখনো কমেনি দাম। নতুন আলুর চাহিদা বেশ। অনেকেই 150 টাকা দরে নিলেও কেউ কেউ হিসাব মেলাতে 75 টাকা দরেই কিনছেন পুরনো আলু। কপির দরে স্বস্তি ফিরতে শুরু করেছে, কিন্তু লাউ, সিম, বেগুন বা টমেটোর দর এখনো চড়া। দাম আগের তুলনায় অনেক বেশি। এখন প্রায় সিজন এসে গেছে, তাও দাম কমার কোনো লক্ষণ নাই। আগে যে তুলনা ছিল তার সাথে বেশি বাড়ছে। আগে যে গত সপ্তাহে জানি তার সাথে আরো বেশি। এটা হচ্ছে গিয়ে 100 টাকা কেজি, আর এটা হচ্ছে গিয়ে 120 টাকা কেজি। এটা 140 টাকা ছিল গত সপ্তাহে, 20 টাকা কমছে। বাজারে নিয়ন্ত্রণ আছে, বাজার দাম আগে কমছে। সিম তো আগে ছিল আপনার 200 টাকা কেজি, এখন 100 টাকা কেজি, 120 টাকা কেজি। আপনি ফুলকপি 60 টাকা পিস, সিম 120 টাকা কেজি, নতুন আলু 140 টাকা কেজি, মূলা 80 টাকা কেজি। আমদানি জাতে সরবরাহ বাড়ায় পেঁয়াজের দাম কিছুটা কমতির দিকে। দোকানিরা বলছেন, মধ্যাঞ্চল থেকে দেশি জাতের যোগান বাড়লে স্বস্তি ফিরবে। যদিও ভারতীয় জাত বিক্রি হচ্ছে 100 টাকার আশেপাশে। অনেকটাই দাম কমছে। আবার ইন্ডিয়ান পেঁয়াজ গত সপ্তাহে বেচছিল আপনার 120-25 এরকম, আর এই সপ্তাহে বেচা লাগতেছে আপনার 110 টাকা। পেঁয়াজের বাজার কমছে, কিন্তু আলুর বাজারটা অনেক বেশি। কিছুটা কম, কিন্তু এখনো আমাদের মধ্যবিত্তের জন্য এটা ক্রয় ক্ষমতার বাইরেই বলা যায়। অনেক কিছুই আমরা কিনতে পারি না, আমরা খেতে পারি না। ডিমের আড়তে বেড়েছে নজরদারি, আর এর সুফল মিলছে ভোক্তা পর্যায়ে। প্রতি ডজন বিক্রি হচ্ছে 145 টাকায়। হাসিবুল করিম বিজয়, যমুনা নিউজ, ঢাকা। রাজধানীর মাছের আড়তে উত্তাপ যেন কমছেই না। নদী নালা, খালবিলের পানি কমে যাওয়ায় দেশি জাতের যোগান বেড়েছে, কিন্তু এর সুফল পড়েনি দামে। নিষেধাজ্ঞা শেষে ইলিশের যোগান বাড়লেও দাম নাগালের মধ্যে নেই। আড়তে বিক্রি হচ্ছে 1,500 থেকে 2,000 টাকা কেজিতে। নদীনালা, খালবিলের পানি কমে যাওয়াতে রাজধানীর বাজারে দেশি জাতের যোগান বেড়েছে, কিন্তু ক্রেতারা এর সুফল পাচ্ছেন না। চাষের তেলাপিয়া এবং পাঙ্গাস ছাড়া 250 টাকার নিচে মিলছে না অন্য কোনো মাছ। নদীর মাছের স্বাদ নিতে চাইলে গুনতে হবে 600 থেকে 1000 টাকা কেজি। এতে নাকাল সীমিত আয়ের সাধারণ ক্রেতারা। মাছের দাম তো এখন বেশি, এখন দাম আগে কমে নাই কোনো। বড় মাছগুলো আসলে আমরা মধ্যবিত্ত ফ্যামিলি, এরা আসলে মানে খেতে পারি না বললে চলে। আরও কম থাকা উচিত, আরও কম হলে আর কি ক্রেতা সাধারণ আমাদের জন্য ভালো হয়।
বিক্রেতারা বলছেন যে মাছ আহরণের পাশাপাশি পরিবহন এবং অন্যান্য খরচও বেড়েছে, যা যুক্ত হচ্ছে মাছের দামে। কাতল মাছ 4 কেজি ওজনের কাতল মাছ বেচে 400 টাকা করে, কোরাল মাছ বেচে 700 টাকা কেজি 3 কেজি ওজনের, আর মাছ দেশি আর বেচতেছি 900 টাকা কেজি। যাদের টাকা পয়সা আছে ওরাও অনেকে কম কিনে, আর যারা না আছে তাদের তো বলার কিছু নেই, তারা তো বাজারে আসতে পারে না। নিষেধাজ্ঞা শেষে প্রত্যাশিত পরিমাণ ইলিশ মিলছে না উপকূলে, এতে সুফল পাচ্ছেন না ক্রেতারা। ব্যবসায়ীরা বলছেন পাইকারি পর্যায়ে দাম বাড়ার প্রভাব পড়ছে রাজধানীতে। ইলিশ মাছ বড় বেশি 1400 কি 1500, হ্যাঁ, আর ছোট দিন 1 কেজির নাম আর যেটা 1200 টাকা বেশি, 1100 টাকা বেশি। নদীর মাছটা খুবই কম আর দাম একটু বেশি নদীর মাছের, যেমন আইড় মাছ, বোয়াল মাছ, পুঁটি মাছ এগুলি নাই, প্রায় বিলুপ্তর পথে। পদ্মাপাড়ের মানুষের মন কিছুটা খারাপ, নদীর মাছ তাদের কিনতে হচ্ছে বাড়তি দরে, তবে চাষের মাছের দাম পড়তির দিকে। রুই মাছ আমাদের 1 কেজি এখন বর্তমানে 280 টাকা বিক্রি করা যায়, 2 কেজি আলাদা 350 টাকা বিক্রি করা যায়, যেটা আগে 450 টাকা ছিল। মাছের দাম যেহেতু বেশি, তো দেশি মাছ কিনেই চলে যাব, কিন্তু সাগর এবং নদীর মাছ দাম প্রচুর বেশি। ব্যবসায়ীরা জানিয়েছেন শীতের দাপট বাড়লে বাজারে মাছের যোগান আরও বাড়বে। রাবেয়া স্মৃতি, যমুনা নিউজ। হতাশা ও উদ্বেগের জলবায়ু সম্মেলন বা COP29 অর্থের মানের দিক থেকে জয়ী হতে পারলে বিশাল ব্যাপার হবে, এমনটাই জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু বিষয়ক উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান। যমুনা টেলিভিশনকে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন, টাকার অঙ্ক ঘিরে ক্ষতিগ্রস্ত দেশগুলোর মধ্যে যেন ঐক্যটা ভেঙে না যায় সেদিকেও খেয়াল রাখতে হবে। যত তহবিল আসবে তার অর্ধেক ব্যয় হবে বন্যা পীড়িতদের জন্য। তার অভিমত, সম্মেলনের প্রক্রিয়া চালু রাখা জরুরি। আজারবাইজান থেকে আহমেদ রেজার প্রতিবেদনে বিস্তারিত। 29তম জলবায়ু সম্মেলনের শেষ দিনে আলোচনা চলছে অর্থের দর কষাকষি নিয়ে। ক্ষতিগ্রস্ত দেশগুলোর প্রতিনিধি হিসেবে বাংলাদেশ অর্থমানের দিকে তাকিয়ে। এবারের সম্মেলন একটা অংশে হতাশার হলেও ঐক্য ও কপের প্রক্রিয়া চালিয়ে রাখা জরুরি বলে মনে করেন পরিবেশ, বন ও জলবায়ু বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। এবার কিন্তু বিরুদ্ধ স্বার্থ অনেক বেশি মুখোমুখি অবস্থান নিয়েছে স্বল্পোন্নত দেশগুলো বা ক্ষুদ্র দ্বীপ রাষ্ট্রগুলো, G77 এবং চায়না। আমরা যদি ঐক্যবদ্ধ থাকতে পারি, এটাও কিন্তু এই কপের বড় অর্জন। কাজে আমাদেরকে হ্যামার করতে হবে একটা রাজনৈতিক অবস্থানকে ভিত্তি করে, যেটা হবে যে মিটিগেশন করো, এই জীবাশ্ম জ্বালানি থেকে কার্বন ইমিশন এবং অন্যান্য গ্রিন হাউস গ্যাসের ইমিশনটা কমাও। সেখানে যদি চিন্তা করেন, সেখানে কিন্তু এইবারের কপ বেশ হতাশারই উদ্বেগ। এবারের কপে যে পরিমাণ অর্থ দরকার সে পরিমাণ অর্থ পাওয়া যাবে না, সেটা নিশ্চিত। এছাড়া এবার অর্থায়নের কপ যখন বলা হচ্ছিল, তখন মার্কিন যুক্তরাষ্ট্র ভিন্ন বাস্তবতায় ছিল। ইউরোপেরও কিছু কিছু দেশের রাজনৈতিক বাস্তবতা বদলে যাচ্ছে। ফলে এবার অর্থায়নের মানের দিকটা জয়ী হতে পারলেই সার্থকতা। এটা বেশি এবার জোর দেওয়া হচ্ছে, তা হচ্ছে অর্থের মানটা। অর্থটা কি ঋণ হিসাবে আসবে, অর্থটা কি কার্বন ক্রেডিটিং এর মাধ্যমে আসবে, নাকি অর্থটা একেবারে সরাসরি সাহায্য হিসাবে জাতিসংঘের তত্ত্বাবধানে গ্র্যান্ট হিসাবে যাবে? যদি এই অর্থের মানটার ব্যাপারে আমরা একটা সমঝোতায় পৌঁছাতে পারি এবং আমাদেরকে মার্কেট ড্রিভেন ওই যে কার্বন ট্রেডিং এগুলোর দিকে ঠেলে না দেয়া হয়, এইটা কিন্তু আমি একটা জয় হিসাবে ধরে নেব। তবে অর্থ সহায়তা ঋণ নাকি অনুদান হিসেবে পাবে উন্নয়নশীল দেশগুলো, সেটি নিয়েও আছে নানা সমীকরণ। যত টাকা আসবে তার 50 ভাগ এই যে বন্যায় আক্রান্ত মানুষগুলোর এদের খাপ খাইয়ে নেওয়ার সক্ষমতা বাড়াতে ব্যয় হবে। এই জায়গায় যদি আমি জয়ী হতে পারি, এটা আমার একটা আশার জায়গা। এই প্রক্রিয়াটাকে আমাদের বাঁচিয়ে রাখতে হবে। আজকে যেই বাস্তবতায় উন্নত বিশ্ব দাঁড়িয়ে আছে, জলবায়ু পরিবর্তন যখন হচ্ছে এবং হতে থাকবে, এটা কিন্তু কাউকে ছাড় দিয়ে কথা বলে। কপে বিভিন্ন স্বার্থ রিপ্রেজেন্ট করে এমন ব্লক আছে অনেক, ফলে নিজেদের মধ্যে ঐক্যটা ধরে রাখা জরুরি বলেও মনে করেন রিজওয়ানা হাসান। আহমেদ রেজা, যমুনা নিউজ, বাকু, আজারবাইজান। মুক্তিযুদ্ধে বিমান বাহিনীর খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের উত্তরাধিকারী ও কিলো ফ্লাইট সদস্যদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিলেন বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান। সকালে সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে BAF শাইন হলে আয়োজিত এক অনুষ্ঠানে কিলো ফ্লাইটের সদস্য সহ 29 জনকে এই সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বিমান বাহিনী প্রধান। তিনি বলেন, মুক্তিযুদ্ধের রণাঙ্গনে মাত্র 3টি বিমান নিয়ে সেই বাহিনীটির জন্ম হয়েছিল। আজ তা অত্যাধুনিক যুদ্ধ বিমান, পরিবহন বিমান, হেলিকপ্টার, বিভিন্ন ধরনের রাডার, ক্ষেপণাস্ত্র, এমনকি ওভারহোলিং প্রযুক্তিতে সমৃদ্ধ।
অপারেশনাল ও প্রশাসনিক সক্ষমতা বাড়ানোর লক্ষ্যে অনেকগুলো প্রকল্প হাতে নেওয়া হয়েছে এবং বেশ কিছু প্রকল্প সফলভাবে বাস্তবায়ন করা হয়েছে বলেও জানান তিনি। সংবর্ধনা অনুষ্ঠানে প্রিন্সিপাল স্টাফ অফিসার সহ বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিভিন্ন ঘাঁটির সেনারা উপস্থিত ছিলেন। একটি গণমুখী, জনস্বার্থে নিবেদিত ও কল্যাণকামী রাষ্ট্র গঠনে বাংলাদেশ বিমান বাহিনীর সকল সদস্য যে কোনো প্রয়োজনে মানুষের পাশে থেকে কাজ করে যাচ্ছে এবং দেশের আর্থমানবিক বা আর্থসামাজিক উন্নয়নে ব্যাপক ভূমিকা রাখছে এবং রাখবে। 2026 সালে এলডিসি থেকে উত্তরণের যে পরিকল্পনা গ্রহণ করা হয়েছিল তা বাস্তবমুখী নয়। এই ফাঁদ থেকে বেরিয়ে আসতে হবে জানান ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। ভবিষ্যতে রাজনীতিতে আসতে ইচ্ছুকদের পতিত সরকারের অবস্থা থেকে শিক্ষা নেওয়ার আহ্বান জানান তিনি। সানেমের নির্বাহী পরিচালক বলেছেন, দুর্ভাগ্য হলেও সত্যি জটিল প্রক্রিয়ার কারণে দ্রুত হয় না বিচার কাজ। অনুষ্ঠিত হলো আর্থিক খাতে বিশৃঙ্খলা তৈরিতে ব্যবসায়ীদের রাজনৈতিক সম্পৃক্ততা নিয়ে ছায়া সংসদ। বিতর্ক অনুষ্ঠানে সরকারি পক্ষে ছিল ইডেন মহিলা কলেজ আর বিপক্ষে তিতুমির কলেজ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সানেমের নির্বাহী পরিচালক অধ্যাপক ডক্টর সেলিম রায়হান। বাজার থেকে অর্থনীতি সম্পূর্ণ ব্যবসায়ীদের দখলে হয়। প্রবৃদ্ধি এবং মূল্যস্ফীতি একদিকে যেমন ঋণাত্মক হচ্ছে, অন্যদিকে তেমন ধনাত্মক হচ্ছে। বিতর্ক অনুষ্ঠানে ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান বলেন, পতিত সরকারের আমলে আর্থিক খাতে যে ক্ষত তৈরি হয়েছে তা কল্পনাতীত। তিনি আরও বলেন, দেশের আর্থিক খাত ধ্বংসের মূল কারিগর নাফিস সারাফাত। যারা গোয়েন্দা সংস্থাকে ব্যবহারের মাধ্যমে অপকর্ম করেছে তাদের শাস্তির আওতায় আনার দাবিও জানান তিনি। ব্যবসায়ীদের যে ক্ষুদ্র অংশ আজকে এই অসৎ কাজের সাথে যুক্ত বলা হচ্ছে, সেই ক্ষুদ্র অংশরাই কিন্তু রাষ্ট্রের ব্যবসা বাণিজ্যের দুর্নীতি, অন্যায়, অর্থ পাচার, টাকা রোড, তীর খেলাপি, ব্যাংক খেলাপি এসব করে থাকেন। তাই এই ক্ষুদ্র অংশকে কিন্তু প্রতিহত করবার জন্য আমাদেরকে খেয়াল রাখতে হবে। এ সময় সানেমের নির্বাহী পরিচালক অধ্যাপক ডক্টর সেলিম রায়হান বলেন, ব্যাংকগুলোর সংকট দূরীকরণে নির্দিষ্ট রোডম্যাপ জরুরি। পরামর্শ, পুরো ব্যাংকিং সেক্টরের নজরদারির দায়িত্ব বাংলাদেশ ব্যাংকের হাতে দিতে হবে। এই প্রভাবশালী যারা ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের যারা নেতারা, তারা বসে ব্যাংকিং সেক্টরে সুদের হার অথবা বিভিন্ন পলিসিসগুলো কি হবে সেগুলো তারা কোনো হোটেলে বসে ঠিক করে তারা বাংলাদেশ ব্যাংকে জানিয়ে দিয়েছে এবং বাংলাদেশ ব্যাংকের গভর্নর সেগুলো কোনো রকম বিচার বিবেচনা ছাড়াই সেগুলো তারা, আগের গভর্নরদের কথা বলছি, তারা সেগুলো তারা বাস্তবায়ন করেছে। সুতরাং বাংলাদেশ ব্যাংকের নীতিগত দুর্বলতা আছে যেটা তিনি আরো বলেন, সব সরকারের আমলে সুবিধা ভোগ করেছে সালমান এফ রহমানের মতো খেলোয়াড়রা। মুখোশ পাল্টানো ব্যক্তিদের চিহ্নিত করার পর শাস্তির আওতায় আনার দাবি জানান সানেমের নির্বাহী পরিচালক। তাগিদ দেন বিদ্যুৎ খাতের সব চুক্তি পুনর্মূল্যায়নের। যেসব জায়গায় চুক্তির যেসব জায়গায় অন্যায্য শর্ত আছে এবং যেই শর্তগুলো আন্তর্জাতিক মানদণ্ডের সাথে সংগতিপূর্ণ নয়, সেই শর্তগুলোর ব্যাপারে কিন্তু আমি মনে করি অবশ্যই জোরালো বক্তব্য রাখতে হবে। চলতি মাসে শ্বেতপত্র রিপোর্ট চূড়ান্ত হবে জানান সানেমের নির্বাহী পরিচালক। বিতর্ক প্রতিযোগিতায় তিতুমিরকে হারিয়ে বিজয়ী হন ইডেন মহিলা কলেজ। গৃহীত হয়েছে। লামিয়া তিথি, যমুনা নিউজ, ঢাকা। যুদ্ধবিধ্বস্ত লেবানন থেকে দেশে ফিরেছেন আটকা পড়া আরও 82 বাংলাদেশি। পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বৃহস্পতিবার 11টা নাগাদ বেসরকারি একটি ফ্লাইটে তাদের দেশে ফিরিয়ে আনা হয়। পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থা IOM এর সহযোগিতায় দেশে ফিরেছেন তারা। সরকারি খরচে 76 জন এবং IOM এর সহযোগিতায় ফিরেছেন 6 জন। এ পর্যন্ত যুদ্ধবিধ্বস্ত লেবানন থেকে দেশে ফিরলেন 697 জন। এছাড়া বোমা হামলায় একজন বাংলাদেশি নিহত হওয়ার খবর পাওয়া গেছে। পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, লেবানন থেকে যারা দেশে ফিরতে ইচ্ছুক তাদের সবাইকে সরকার নিজ খরচে দেশে ফেরত আনবে। রাজধানীর বনানীতে অনুষ্ঠিত হলো এডুকেশন এক্সপো। সকালে বনানীর একটি হোটেলে অ্যাডমিশন কানেক্টের আয়োজনে শুরু হয়েছে এই এক্সপো। বিদেশে শিক্ষা গ্রহণে আগ্রহী শিক্ষার্থীরা এতে অংশ নেন। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া ও কানাডার অন্তত 20টি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে এক্সপোতে। সেখানে শিক্ষার্থীরা সরাসরি এসে পছন্দের বিশ্ববিদ্যালয়গুলো সম্পর্কে তথ্য সংগ্রহ করতে পারছেন। সংশ্লিষ্টরা বলেন, শিক্ষার্থীদের বিদেশ শিক্ষা সহজ করতেই এই আয়োজন। আগ্রহী শিক্ষার্থীদের বিদেশ পড়ালেখার জন্য লোনের ব্যবস্থাও রয়েছে। সারা খুবই ভালো পাচ্ছি। সকাল 10টা থেকে আমাদের সেশন শুরু হয়েছে এবং সকাল 10টা থেকে আমাদের স্টুডেন্টদের ফ্লো আমরা দেখতে পাচ্ছি। প্রতিনিয়ত আমাদের এজেন্টরা এবং কাউন্সিলররা বিজি রয়েছে স্টুডেন্টদেরকে সার্ভিস প্রোভাইড করার জন্য।
তৃতীয় বিভাগ ক্রিকেট লিগে মারামারির ঘটনায় ৮ ক্রিকেটার সহ এক কর্মকর্তাকে ১ বছরের নিষেধাজ্ঞা ও ৫০,০০০ টাকা করে জরিমানা করেছে বিসিবি। এ নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছিল যমুনা টেলিভিশন। আজ এক ইমেইলে শাস্তির খবর নিশ্চিত করেছে বিসিবি। পাশাপাশি তদন্ত চলমান আছে একই লিগের একটি পাতানো ম্যাচ নিয়েও। তৃতীয় বিভাগ লিগে ফিক্সিংয়ের পর মারামারির মতো ঘটনায় সরগরম দেশের ঘরোয়া ক্রিকেট। থার্ড ডিভিশন লিগের এক ম্যাচে তুমুল মারামারির পর প্রশ্ন ওঠে বিসিবির নজরদারি নিয়েও। গত সোমবার সাফায়ার স্পোর্টিং ক্লাব ও তেজগাঁ ক্রিকেট একাডেমির ম্যাচ শেষে শুরু হয় দুই পক্ষের মারামারি। এমন ঘটনার পর নড়ে চড়ে বসে ক্রিকেট বোর্ড। দ্রুতই গঠন করা হয় তদন্ত কমিটি। সেই রিপোর্টের ভিত্তিতে এবার দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে বিসিবি। দুই দলের মোট ৮ ক্রিকেটার সহ এক কর্মকর্তাকে ১ বছরের নিষেধাজ্ঞা ও জনপ্রতি ৫০,০০০ টাকা করে জরিমানা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এক মেইল বার্তায় নিশ্চিত করেছে বিসিবি। বিসিবির কোড অব কন্ডাক্টের অনুচ্ছেদ ২-এর ১৯ ধারা অনুযায়ী দেয়া হয়েছে এই শাস্তি। তদন্তে লেভেল ৪ পর্যায়ের অপরাধ হিসেবে নেওয়া হয়েছে এই ঘটনা। তেজগাঁ ক্রিকেট একাডেমির ইয়াসিন আরাফাত, রিফাত আল ইমন, তাসকিন আহমেদ রনবি, মোহাম্মদ রাব্বি হাসান, পারভেজ আহমেদ জয় এবং তাদের অফিসিয়াল রবিনকে দোষী পায় ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিটন সিসিডিএম। অপরদিকে প্রতিপক্ষ দল সাফায়ার স্পোর্টিং ক্লাব থেকে মোহাম্মদ রানা খান, সাইফুল ইসলাম শাওন ও মোহাম্মদ হৃদয় এই শাস্তির আওতায় থাকছেন। ঘরোয়া ক্রিকেটের কোনো অনিয়ম কিংবা আচরণবিধি লঙ্ঘনে ছাড় দেবে না বিসিবি। মেইল বার্তায় এমনটাই জানানো হয় বিসিবি সভাপতি ফারুক আহমেদের পক্ষে। একই লিগে ফিক্সিংয়ের প্রমাণ পায় যমুনা টেলিভিশন। সেই রিপোর্ট প্রকাশের পর তা তদন্তে গঠন করা হয়েছে বিশেষ কমিটি। হাসান আল মারুফ, যমুনা স্পোর্টস, ঢাকা। অ্যান্টিগায় সিরিজের প্রথম টেস্টে আজ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঠে নামবে টাইগাররা। বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হবে ম্যাচটি। ২০১৮ সালে অ্যান্টিগায় ৪৩ রানে অল আউটের দুঃখ স্মৃতি ভুলে ঘুরে দাঁড়ানোর প্রত্যয় বাংলাদেশ অধিনায়ক মেহেদী মিরাজের। শেষ ৪ টেস্টে হারা টাইগাররা একদমই ছন্দে নেই। সে সাথে ইনজুরির কারণে দলে নেই অধিনায়ক নাজমুল হোসেন শান্ত এবং অভিজ্ঞ মুশফিকুর রহিমও। তবে দলে ফেরা শরীফুল ইসলাম, তরুণ নাহিদ রানা অ্যান্টিগার উইকেটে হতে পারেন বেশ কার্যকর। অপরদিকে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে না খেলা আলজারি জোসেফ আছেন উইন্ডিজ দলে, তবে কাঁধের চোটের কারণে এই সিরিজে থাকছেন না জেসন হোল্ডার। অস্ট্রেলিয়া ভারত টেস্ট সিরিজের খবর। পার্থ টেস্টের প্রথম দিনে উইকেট পতনের মিছিল। দিন শেষে ৬৭ রান তুলতেই ৭ উইকেট হারিয়েছে অস্ট্রেলিয়া। এর আগে নিজেদের প্রথম ইনিংসে মাত্র ১৫০ রানে অল আউট হয় ভারত। পার্থে দিনের শুরুটা মোটেও ভালো হয়নি ভারতের। ০ রানে ইয়াশাসবি জয়সওয়ালকে ফেরান মিচেল স্টার্ক। এরপর জস হ্যাজেলউডের জোড়া আঘাতে দলীয় ৩২ রানে ৩ উইকেট হারিয়ে বিপাকে পড়ে ভারত। দেবদত্ত পাডিক্কল ০ ও বিরাট কোহলি ফেরেন মাত্র ৫ রানে। এরপর লোকেশ রাহুলকে নিজের দ্বিতীয় শিকার বানান স্টার্ক। মিচেল মার্শের জোড়া শিকারে ৭৩ রানে ৬ উইকেট হারায় ভারত। ঋষভ পান্থের সাথে সপ্তম উইকেট জুটিতে ৪৮ রান যোগ করে বিপর্যয় সামাল দেওয়ার চেষ্টা করেন নীতিশ রেড্ডি। দলীয় সর্বোচ্চ ৪১ রান আসে অভিযুক্ত এই অলরাউন্ডারের ব্যাট থেকে শেষ পর্যন্ত ১৫০ রানে গুটিয়ে যায় ভারত। ৪ উইকেট নেন জস হ্যাজেলউড। জবাবে জসপ্রীত বুমরার পেস তোপে দলীয় ৩১ রানের মধ্যে ৪ উইকেট হারায় অস্ট্রেলিয়া। সিরাজ ফেরান মার্শ ও লাবুশেনকে মাত্র ৬৭ রানে ৭ উইকেট হারিয়ে বিপাকে স্বাগতিকরা। গাজীপুরের বাউপাড়া ও বাহাদুরপুর যুব সমাজের উদ্যোগে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা পুরস্কার বিতরণে অনুষ্ঠিত হয়েছে। বিকেলে রোপারপল্লী স্কুল মাঠে এই খেলা অনুষ্ঠিত হয়। বাউপাড়া ও বাহাদুরপুর যুব সমাজের টুর্নামেন্টে সাদা দল ও নীল দলের হাড্ডাহাড্ডি লড়াইয়ে ০-১ গোলে নীল দল সাদা দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। খেলা শেষে বিজয়ী দলকে প্রথম পুরস্কার একটি ফ্রিজ, রানার আপ দলকে একটি এলইডি টেলিভিশন তুলে দেন গাজীপুর মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক রাকিবউদ্দিন সরকার পাপ্পু। ভারতের ধনকুবের গৌতম আদানির বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের গ্রেপ্তারি পরোয়ানা জারির জেরে আদানি গ্রুপের সাথে ২টি চুক্তি বাতিল করেছে কেনিয়া। বৃহস্পতিবার পার্লামেন্টে দেয়া ভাষণে এই ঘোষণা দেন দেশটির প্রেসিডেন্ট উইলিয়াম রুটো। তার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন কেনিয়ার পার্লামেন্ট সদস্যরাও। আফ্রিকার দেশটি নিজেদের প্রধান বিমানবন্দর রক্ষণাবেক্ষণের জন্য আদানি গ্রুপের সাথে $১৮৫ কোটি চুক্তি করেছিল। এছাড়া বিদ্যুৎ লাইন নির্মাণের জন্য দেশটির জ্বালানি মন্ত্রণালয়ের সাথে ভারতীয় প্রতিষ্ঠানটির $৭৩ কোটি ৬০ লাখ আরও একটি চুক্তি হয়েছিল।
এর আগে আদানির বিরুদ্ধে ঘুষ ও আর্থিক কেলেঙ্কারির অভিযোগ ওঠার পরপরই ধস নামে আদানি গ্রুপের শেয়ারের দামে। বৃহস্পতিবার শেয়ারের দাম 20% পর্যন্ত কমে যায়। পাশাপাশি গৌতম আদানির সম্পদ মূল্য কমে যায় $1,240 কোটি। আমাদের উন্নয়ন সহযোগী দেশগুলোর দেওয়া তথ্য পর্যালোচনা করেছি। এরপরে জ্বালানি মন্ত্রণালয় সহ সংশ্লিষ্ট দফতরকে 2টি চুক্তি বাতিলের নির্দেশ দেওয়া হয়েছে। এর মধ্যে আছে বিমানবন্দর সম্প্রসারণ কার্যক্রম এবং বিদ্যুৎ লাইন নির্মাণ সংক্রান্ত চুক্তি। আরও ভয়াবহ রূপ নিচ্ছে রাশিয়া ইউক্রেন যুদ্ধ। পশ্চিমা অস্ত্রে রাশিয়ার ভূখণ্ডে হামলা জেরে এবার বড় পদক্ষেপ নিল মস্কো। ইউক্রেনে ছুড়ল নতুন ধরনের মাঝারি পাল্লার হাইপারসনিক ব্যালিস্টিক মিসাইল। ভ্লাদিমির পুতিনের দাবি, তাদের বিরুদ্ধে পশ্চিমা অস্ত্র ব্যবহারের জবাবে পরীক্ষামূলকভাবে এই ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। ওয়াশিংটনের দাবি, হামলার বিষয়ে তাদের আগেই জানানো হয়েছিল। নিজ ভূখণ্ডে পশ্চিমা অস্ত্রের হামলার পর রাশিয়া যে নিশ্চুপ থাকবে না সেটা অনুমেয় ছিল। মার্কিন ATACMS আর ব্রিটিশ স্টর্ম শ্যাডো মিসাইলের জবাবে ইউক্রেনে নতুন ধরনের এক মাঝারি পাল্লার হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে রুশ সেনাদল। ইউক্রেনের নিপ্র শহরের প্রতিরক্ষা ঘাঁটি লক্ষ্য করে ছোড়া নতুন মিসাইলের ছদ্মনাম ওরেশনিক। অবশ্য পশ্চিমাদের হুঁশিয়ারি করতে বেশ কৌশলী ছিলেন পুতিন। ক্ষেপণাস্ত্র পরীক্ষার জন্য বেছে নেন রণক্ষেত্রকে। পশ্চিমা অস্ত্র ব্যবহার করে শত্রুরা রাশিয়ার বিশেষ সামরিক অভিযানকে প্রভাবিত করতে পারবে না। সৈন্যরা সফলতার সাথে অগ্রগামী হচ্ছে। মার্কিন ও ব্রিটিশ মিসাইল ছোড়ার জবাব দিতেই ইউক্রেনের প্রতিরক্ষা কারখানায় হামলা চালিয়েছি, যার একটি ছিল মধ্যম পাল্লার হাইপারসনিক ব্যালিস্টিক মিসাইল, কিন্তু সেটি পরমাণু অস্ত্র নয়। প্রথমে এই ক্ষেপণাস্ত্রকে আন্তঃমহাদেশীয় ভেবে ভুল করেছিল ইউক্রেন। পরে সেটিকে মধ্যম পাল্লার মিসাইল হিসেবে চিহ্নিত করে পেন্টাগন। জানায়, পরীক্ষার বিষয়েও তাদের আগে তথ্য দেওয়া হয়েছিল। রাশিয়া পরীক্ষামূলকভাবে একটি মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্র ছুড়েছে। এটি দেশটিরই RS-26 রুবেজ ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইলের আদলে তৈরি। বিভিন্ন চ্যানেলের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে আগেই এ তথ্য জানানো হয়েছে। এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির অভিযোগ, উত্তর কোরিয়ার সেনা ব্যবহারের পর নতুন প্রযুক্তির মিসাইল ছুড়ে সংঘাত ছড়িয়ে দেওয়ার পথে আরও এগুলেন পুতিন। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। সত্যি কি গ্রেপ্তার হবেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োব গ্যালান্ট? আন্তর্জাতিক অপরাধ আদালত তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করলেও বিশ্লেষকরা বলছেন তা বাস্তবায়িত হবার সম্ভাবনা খুবই কম। গ্রেপ্তার করতে পারে এমন কোনো দেশে আর যাবেন না তারা। এদিকে ইউরোপীয় ইউনিয়নের সদস্য দেশগুলোকে আইসিসির সিদ্ধান্তকে সম্মান জানানোর আহ্বান জানিয়েছেন সংস্থাটির পররাষ্ট্র বিষয়ক প্রধান জোসেফ বরেল। গাজায় নির্মম বর্বরতা চালানোর 1 বছর পর প্রথমবার আন্তর্জাতিক কোন আদালতে অভিযুক্ত হলেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও তার সাবেক প্রতিরক্ষা মন্ত্রী ইয়োব গ্যালান্ট। মানবতা বিরোধী অপরাধ ও যুদ্ধাপরাধের অভিযোগে তাদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালত বা আইসিসির জারি করা গ্রেপ্তারি পরোয়ানা বাস্তবায়নের সম্ভাবনা কতটুকু? বিশ্লেষকরা বলছেন, নেতানিয়াহু ও গ্যালান্টের গ্রেফতার হওয়ার সম্ভাবনা নেই। এই আদালতের 120 সদস্য দেশের নেতানিয়াহুকে গ্রেফতারে বাধ্যবাধকতা রয়েছে। যদিও এদের মধ্যে মিত্র কয়েকটি দেশ এরই মধ্যে চুক্তি ভঙ্গ করে নেতানিয়াহুকে গ্রেফতার না করার বার্তা দিচ্ছেন। তবে বিশ্লেষকরা বলছেন, ঝুঁকি এড়াতে এখন থেকে এসব দেশকে এড়িয়ে চলবেন ইসরায়েলি প্রধানমন্ত্রী। আমি মনে করি না নেতানিয়াহু গ্রেফতার হবেন, কারণ যেসব দেশ তাকে গ্রেফতার করতে পারে সেসব দেশ সফরের ঝুঁকি তিনি নেবেন না। তবে এই সিদ্ধান্তের ফলে তার স্বাধীনতা কমল। অনেক দেশেই আর যেতে পারবেন না। এ সময় ডোনাল্ড ট্রাম্পের সাথে তার সম্পর্ক আরো মজবুত হবে। অবশ্য ঘনিষ্ঠ মিত্র হওয়া সত্ত্বেও ইউরোপের অনেক দেশ নেতানিয়াহুকে গ্রেফতার করতেও পারেন। আইসিসির সিদ্ধান্তকে মেনে নেওয়ার কথা আগেই জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। এবার সদস্য দেশগুলোকে পরোয়ানা সিদ্ধান্ত বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন সংস্থাটির পররাষ্ট্র বিষয়ক প্রধান জোসেফ বোরেল। গাজায় যা ঘটছে তা বন্ধ হওয়া উচিত। নেতানিয়াহুকে গ্রেফতারের সিদ্ধান্ত রাজনৈতিক নয়, এটি একটি আন্তর্জাতিক আদালতের সিদ্ধান্ত। আদালতের এই সিদ্ধান্তকে সম্মান দেখানোর পাশাপাশি বাস্তবায়ন করা উচিত। আন্তর্জাতিক অপরাধ আদালতের সাথে সম্পৃক্ত সকল দেশ যারা ইউরোপীয় ইউনিয়নের সদস্য, তাদের এই সিদ্ধান্তকে বাস্তবায়ন করতে হবে।
এর আগে ইউক্রেন যুদ্ধের জেরে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধেও গ্রেফতারি পরোয়ানা জারি করে আইসিসি। সেই পরোয়ানা নিয়ে এরই মধ্যে একাধিক দেশ সফর করে ফেলেছেন পুতিন। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ।